হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আরবি একাডেমি। আরবি একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব এমটিএস পরীক্ষায় 2024 সালে 29শে অক্টোবর থার্ড শিফটে যে কোশ্চেনগুলো এসেছিলো তার জিকে জিএস পোর্শন থেকে যে 25টি প্রশ্ন এসেছিলো সেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। তো এটা তোমাদের আপকামিং যে কোনো এক্সাম যেমন ডাব্লিউবিপি, কেপি, ডাব্লিউবিসিএস এবং স্টেটের যে কোনো পিএসসি এক্সাম, জিডি এবং এসএসসি এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ভারতের নিচের কোন শহরে প্রথম সফল টেক্সটাইল মিল প্রতিষ্ঠিত হয়েছিল? তো কোন শহরে প্রথম সফল টেক্সটাইল মিল বা বস্ত্র বয়ন শিল্প এটি কোথায় প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার 2, মুম্বাইতে প্রথম বস্ত্রবয়ন শিল্প গড়ে উঠেছিল। তো এই মুম্বাইকে ভারতের কটন পলিশ বলা হয়। এছাড়াও আরও কিছু তথ্য অ্যাড করেছি এখানে, যেমন ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে। উত্তর ভারত বা উত্তরপ্রদেশের ম্যানচেস্টার বলা হয় এই কানপুর শহরকে। এছাড়াও দক্ষিণ ভারতের ম্যানচেস্টার এই কোয়েম্বাটুরকে বলা হয়। পরের প্রশ্ন, রাজ্য বিধানসভার নিম্নকক্ষ হিসেবে বিবেচিত হয় কোন ঘর? মানে আলটিমেটলি রাজ্য বিধানসভার নিম্নকক্ষ কোনটি সেটি জানতে চাওয়া হয়েছে। তো এখানে সঠিক উত্তর হবে এই বিধানসভা। রাজ্য বিধানসভা বা আইনসভা নিম্নকক্ষ হচ্ছে এই বিধানসভা, আর রাজ্য আইনসভার উচ্চকক্ষ হলো এই বিধান পরিষদ। তো বর্তমানে ভারতের সব রাজ্যে এই বিধান পরিষদ এটি নেই। তো বর্তমানে ভারতের মোট 6টি রাজ্যে এই বিধান পরিষদ আছে। তো যে 6টি রাজ্যে আছে সেগুলো হলো অন্ধ্রপ্রদেশ, বিহার, কর্ণাটক, মহারাষ্ট্র, তেলেঙ্গানা এবং এই উত্তরপ্রদেশ। তো এই 6টি রাজ্যে এখনও বিধান পরিষদ আছে। আর আমাদের পশ্চিমবঙ্গে 1969 সালে এই বিধান পরিষদ এটি অবলুপ্ত হয়। পরের প্রশ্ন, ভারতে ফেডারেল আদালত প্রতিষ্ঠার জন্য নিচের কোন আইনটি প্রদান করা হয়েছিল? মানে কোন আইনের ভিত্তিতে এই ফেডারেল আদালত এটি প্রতিষ্ঠা হয়? তো এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার 2, 1935 সালের ভারত সরকার আইন, এই আইন দ্বারা এই ফেডারেল আদালত এটি প্রতিষ্ঠিত হয়। তো ফেডারেল আদালত এই আইন দ্বারা প্রতিষ্ঠিত হয়, কিন্তু এটি প্রতিষ্ঠিত হয় 1937 সালে। বর্তমানে যেটা আমাদের সুপ্রিম কোর্ট, তো সেই কাজটাই আমাদের সুপ্রিম কোর্ট গঠন হওয়ার আগে এই ফেডারেল আদালত সেই কাজটাই করতো। ফেডারেল যে আদালত সেটি আসলে আমাদের কেন্দ্র আর তার সংশ্লিষ্ট মানে এই অঞ্চলগুলির মধ্যে যে বিবাদ হতো সেই বিবাদের মীমাংসা করত। পরের প্রশ্ন, 297 খ্রিস্টপূর্বাব্দে কোন শাসক চন্দ্রগুপ্ত মৌর্যের পরে সিংহাসনে উত্তীর্ণ হন? চন্দ্রগুপ্ত মৌর্যের পরে সিংহাসনে কে উত্তীর্ণ হন? তো সঠিক উত্তর হবে বিন্দুসার, অপশান নাম্বার 4, বিন্দুসার। আর এই চন্দ্রগুপ্ত মৌর্য ইনি ছিলেন মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, যিনি 322 বিসি বা খ্রিস্টপূর্বাব্দে এই মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। আর মৌর্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা হচ্ছে সম্রাট অশোক, আর শেষ রাজা হলো বৃহদ্রথ। পরের প্রশ্ন, তিজন বাই নিচের কোন নৃত্যের সঙ্গে যুক্ত? তো তিজন বাই ইনি এই অপশান নাম্বার 4, পাণ্ডুবনী নৃত্যের সঙ্গে যুক্ত। তিজন বাই ইনি পাণ্ডুবনী নৃত্যের সঙ্গে যুক্ত। আর তিজন বাই ইনি পদ্মশ্রী পুরস্কার পান 1988 সালে, পদ্মভূষণ পান 2003 সালে, আর পদ্মবিভূষণ এটি পান 2019 সালে। পরের প্রশ্ন, শরণ সিং কমিটির বিষয়ে নিচের কোনটি সত্য নয়? তো শরণ সিং কমিটি 1976 সালে প্রতিষ্ঠিত হয়, এটা একদম সঠিক। ইন্দিরা গান্ধী সরকারের সময় এই কমিটি প্রতিষ্ঠিত হয়, এটাও সঠিক। আর এই ইন্দিরা গান্ধী সরকার এটি 2টো টার্মে আমাদের মানে রাজত্ব করত। তো একটি হচ্ছে 1966 থেকে 1977, আর একটা আছে
1980 থেকে 1984, এই দুটো টার্মে ইন্দিরা গান্ধী সরকার গঠিত হয়। তো এটাও সঠিক উত্তর। শরণ সিং কমিটি 1976 সালে, এটাও সঠিক। 2 নম্বর এটাও সঠিক। 42তম সাংবিধানিক সংশোধনী আইন তার সুপারিশের ভিত্তিতে তৈরি হয়েছিল, এটাও সঠিক। আর এটি নাগরিকদের কর্তব্য হিসেবে 9টি আইটেমের পরামর্শ দিয়েছিল। এই যে শরণ সিং কমিটি, সেটি 9টি আইটেমের পরামর্শ দিয়েছিল, এটা ভুল। অ্যাকচুয়ালি শরণ সিং কমিটি 10টি আইটেমের পরামর্শ দিয়েছিল। তো এখানে বলেছে কোনটি সত্য নয়, তো সেক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান নাম্বার 4, এটি সঠিক নয়। পরের প্রশ্ন, নিম্নলিখিত প্যারা ক্রীড়াবিদদের মধ্যে কোন ক্রীড়াবিদ হাই জাম্প ইভেন্টের সঙ্গে যুক্ত? হাই জাম্প ইভেন্টের সঙ্গে যুক্ত, এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার 4, মারিয়াপ্পান থাঙ্গাভেলু। ইনি এই হাই জাম্প ইভেন্টের সঙ্গে যুক্ত। আর মারিয়াপ্পান থাঙ্গাভেলু ইনি একজন প্যারা অলিম্পিক হাই জাম্পার, যিনি 2016 সালে রিওতে যে অলিম্পিক হয়েছিল সেখানে স্বর্ণপদক পান, 2020 সালে টোকিওতে রৌপ্য পদক পান, আর 2024 সালে লাস্ট যে অলিম্পিক হলো প্যারিসে, সেখানে ব্রোঞ্জ পদক জিতেছেন। আর আরও একটি তথ্য এখানে, যে ভারতের প্রথম প্যারা অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী, মানে কোন প্যারা অলিম্পিক ক্রীড়াবিদ যে প্রথম স্বর্ণপদক বিজেতা হন, তো সেখানে সঠিক উত্তর হবে এই মুরলীকান্ত পেটকার, যিনি হলেন ভারতের প্রথম প্যারা অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী। পরে প্রশ্ন, 2023-24 সালে প্রস্তাবিত 1961 সালের আয়কর আইনের কোন ধারা 75 বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকদের আয়কর রিটার্ন থেকে অব্যাহতি দেয়? মানে এই 61 সালের যে আয়কর আইন, সেটাতে বলা হয়েছে যে 75 বছর বা তার থেকে বেশি বয়সী কোনো নাগরিককে আয়কর দিতে হবে না। তো এটি কোন ধারায় বলা হয়েছে? তো এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার 2, ধারা 194 এই ধারায় বলা হয়েছে যে 75 বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকদের আয়কর রিটার্ন দেওয়া লাগবে না। পরের প্রশ্ন, ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কোনটিতে লিঙ্গ অনুপাত 1037/1000? অ্যাকচুয়ালি লিঙ্গ অনুপাত বলতে প্রতি 1000 জন পুরুষে কতজন মহিলা, তাকেই বলা হয় লিঙ্গ অনুপাত। তো এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার 2, পুদুচেরি। এর লিঙ্গ অনুপাত ছিল এই 1037 জন মহিলা পার 1000 জন পুরুষে। তো এটি ছিল, মানে যদি কোয়েশ্চেন আসে যে সব থেকে বেশি লিঙ্গ অনুপাত কোন ইউনিয়ন টেরিটরিতে ছিল, তো সেখানে সঠিক উত্তর হবে এই পুদুচেরি। আর যদি কোয়েশ্চেন আসে যে সব থেকে কম লিঙ্গ অনুপাত কোন কেন্দ্রশাসিত অঞ্চলে ছিল, তো সেখানে সঠিক উত্তর হবে দাদরা নগর হাভেলি। এটা তো গেল হচ্ছে ইউনিয়ন টেরিটরি। আর যদি রাজ্যের কথা বলে, তাহলে কেরালাতে হচ্ছে সর্বাধিক লিঙ্গ অনুপাত, আর হরিয়ানাতে সব থেকে কম লিঙ্গ অনুপাত ছিল। পরের প্রশ্ন, থার্মোহ্যালাইন সার্কুলেশন সারা বিশ্বে নিম্নলিখিত গুরুত্বপূর্ণ পরিবেশগত কারণগুলির মধ্যে কোনটিকে সরাসরি প্রভাবিত করে? তো থার্মোহ্যালাইন সার্কুলেশন বলতে আমাদের সমুদ্রে যে জল সঞ্চালন ঘটে, সেটাকে এই থার্মোহ্যালাইন সার্কুলেশন বলে। তো এটি সরাসরি প্রভাবিত করে জলবায়ুকে। তো এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার 4, জলবায়ু। পরের প্রশ্ন, নিচের মধ্যে কে কুচিপুড়ি নৃত্যের জন্য সঙ্গীত নাটক একাডেমি অমৃত পুরস্কার 2022 পেয়েছেন? তো এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার 1, স্মিতা রাজেশ ভাই শাস্ত্রী। ইনি কুচিপুড়ি নৃত্যের জন্য সঙ্গীত নাটক একাডেমি অমৃত পুরস্কার 2022 পেয়েছেন। পরের প্রশ্ন, একটি জৈব যৌগের 0.25 গ্রাম সম্পূর্ণ জ্বলনের পরে 0.13 গ্রাম জল দেয়। মানে এমন একটি জৈব যৌগ যেটা 0.25 গ্রাম জ্বালানোর পরে 0.13 গ্রাম জল দেয়, তাহলে সেই জৈব যৌগে বা সেই যৌগে শতকরা হাইড্রোজেনের হার কত? তো এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার 4, 5.78%। পরের প্রশ্ন, চিপ, কন্ডর, ডাফ অ্যান্ড ড্রাইভার শব্দগুলি
মানে কোন খেলার সঙ্গে যুক্ত বা কোন খেলায় ব্যবহৃত হয়। তো এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার 1, গলফ খেলায় এই শব্দগুলি ব্যবহৃত হয়। দাবা খেলাতেও কিছু শব্দ ব্যবহৃত হয়, যেমন চেক, চেকমেট, রিজাইন, চেস, এগুলো সব হচ্ছে এই দাবা খেলায় ব্যবহৃত হয়। সাঁতার খেলায় বা সাঁতার কাটায় কিছু শব্দ ব্যবহৃত হয়, যেগুলো হলো বাটারফ্লাই স্ট্রোক, ব্রেস্ট স্ট্রোক, ব্যাক স্ট্রোক। এই শব্দগুলি সাঁতার কাটা এই খেলাতে বা সাঁতার কাটা খেলায় ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, নিচের কোন বইয়ে লেখক গণহত্যা এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা বর্ণনা করেছেন? কোন বইতে গণহত্যা এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা বর্ণনা করেছেন? তো এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার 2, দ্য ডায়েরি অফ এ ইয়ং গার্ল। এই বইতে লেখক গণহত্যা এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা বর্ণনা করেছেন। পরের প্রশ্ন, জন বিল মেলা প্রতি বছর নিচের কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? তো জন বিল মেলা এটি অনুষ্ঠিত হয় অপশান নাম্বার 3, আসাম রাজ্যে এটি অনুষ্ঠিত হয়। আর এই আসাম রাজ্য, যার ক্যাপিটাল হচ্ছে দিশপুর, বর্তমান গভর্নর আছেন লক্ষ্মণ প্রসাদ আচার্য, আর সিএম আছেন হেমন্ত বিশ্ব শর্মা। তো আরেকবার দেখে নেওয়া যাক যে আসামের ক্যাপিটাল দিশপুর, গভর্নর আছেন লক্ষ্মণ প্রসাদ আচার্য, আর সিএম আছেন হেমন্ত বিশ্ব শর্মা। পরের প্রশ্ন, ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে কোন রাজ্যের লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি? তো একটু আগেই বলেছি কোন রাজ্যের লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি। তো এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার 2, কেরালা। কেরালার লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি। আর কোন রাজ্যের সবচেয়ে কম? তো সেখানে সঠিক উত্তর হবে হরিয়ানা। পরের প্রশ্ন, পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চল নিম্নলিখিত কোন নদীর অববাহিকায় অবস্থিত? তো পুদুচেরি এই কেন্দ্রশাসিত অঞ্চলটি কাবেরী নদীর অববাহিকায় অবস্থিত। আর এই কাবেরী নদী এটি উৎপত্তি হয় কর্ণাটকের তাল কাবেরী থেকে। মহানদী এটি উৎপত্তি হয় ছত্তিশগড়ের দণ্ডকারণ্য থেকে। পরের প্রশ্ন, নিচের কোনটি জাতীয় আয়ের অন্তর্ভুক্ত নয়? কোনটি জাতীয় আয়ের অন্তর্ভুক্ত নয়? তো দান হিসাবে একজন ব্যক্তির দ্বারা প্রাপ্ত আয়, এটি হচ্ছে এই জাতীয় আয়ের অন্তর্ভুক্ত নয়। একজন ব্যক্তি তার মূলধন ব্যবহারের জন্য প্রাপ্ত আয়, এটা জাতীয় আয়ের অংশ, মানে মূলধন ব্যবহার করে যে ইনকাম করছে সেটা হচ্ছে জাতীয় আয়ের অন্তর্ভুক্ত। পরিবার তাদের জমি ব্যবহারের জন্য প্রাপ্ত আয়, এটাও জাতীয় আয়ের মধ্যে অন্তর্ভুক্ত। আর একটি পরিবার তার উদ্যোক্তা দক্ষতা, মানে টাকা ইনভেস্ট করে যে ইনকামটা করে, সেটাও আমাদের এই জাতীয় আয়ের অন্তর্ভুক্ত। তো এখানে সঠিক উত্তর হবে যে দান হিসাবে একজন ব্যক্তির প্রাপ্ত আয় এটি জাতীয় আয়ের অন্তর্ভুক্ত নয়। পরের প্রশ্ন, 1347 খ্রিস্টপূর্বাব্দে যখন বাহমনি রাজ্য প্রতিষ্ঠিত হয় তখন নিচের মধ্যে কে দিল্লি সুলতান ছিলেন? তো বাহমনি রাজ্য এটি প্রতিষ্ঠিত হয় এই 1347 খ্রিস্টপূর্বাব্দে, 1347 খ্রিস্টাব্দে। আর এই সময় দিল্লির সুলতান ছিলেন মোহাম্মদ বিন তুগলক, যাকে আমরা পাগলা রাজা নামে চিনি। তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার 3, মোহাম্মদ বিন তুগলক। পরের প্রশ্ন, বাংলার সমাজ সংস্কারকের নাম বলো যিনি হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন 1856 প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই হিন্দু পুনর্বিবাহ আইন 1856 এটি প্রণয়নে সবথেকে বেশি যে ভূমিকা পালন করেছিলেন তিনি হলেন এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ইনি সবথেকে বেশি ভূমিকা পালন করেছিলেন। পরের প্রশ্ন, বেশ কিছু জৈবিক প্রক্রিয়া এনজাইম দ্বারা সংগঠিত হয়। পরিপাক এনজাইম কোষের কোন অংশে থাকে? তো এই পরিপাক এনজাইম এটি কোষের কোন অংশে থাকে? তো এখানে সঠিক উত্তর হবে লাইসোজোম। এই লাইসোজোমে আমাদের পরিপাক এনজাইম এটি থাকে। পরের প্রশ্ন, এম বালা মুরালি কৃষ্ণ 1991 সালে নিম্নলিখিত কোন ক্ষেত্রের জন্য পদ্মবিভূষণে ভূষিত হন? বালা মুরালি কৃষ্ণ 1991 সালে পদ্মবিভূষণে ভূষিত হন। কিসের জন্য ভূষিত হন? তো এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার 4, এই কর্ণাটিক সঙ্গীত বা কর্ণাটকী সঙ্গীতের জন্য তিনি এই পদ্মবিভূষণে ভূষিত হন। পরের প্রশ্ন, জাহাজমহল নামে দুটি জলাধারের মধ্যে একটি মার্জিত দ্বিতল বিশিষ্ট জাহাজ প্রাসাদ কে তৈরি করেছিলেন? জাহাজ প্রাসাদ এটি কে তৈরি করেছিলেন?
তো এখানে সঠিক উত্তর হবে সুলতান গিয়াসউদ্দিন খিলজি। এই সুলতান গিয়াসউদ্দিন খিলজি যিনি এই জাহাজ প্রাসাদ এটি তৈরি করেছিলেন। পরের প্রশ্ন, জৈব পদার্থ বিভিন্ন পচনকারী উপাদান দ্বারা সরল যৌগগুলিতে বিভক্ত হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটির নাম কি? মানে পচনকারী যেসব উপাদান আছে সেগুলো বিভিন্নভাবে পচার পরে বা সেগুলো খণ্ড খণ্ড বিভক্ত হওয়ার পরে যেটাতে পরিণত হয়, সেই বিভক্ত হওয়ার প্রক্রিয়াটির নাম কি? তো এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার 3, পচন প্রক্রিয়ায় এগুলো হচ্ছে বিভক্ত হয়। পরের প্রশ্ন, এবং আজকের আমাদের এই ক্লাসের লাস্ট প্রশ্ন, 2023 সালে ভারত সরকার প্রস্তাব করেছিল অমৃত ধরোহর স্কিম। তো অমৃত ধরোহর স্কিম এটি 2023 সালে প্রস্তাব করা হয়েছিল, যা পরবর্তী কত বছরে কার্যকর করা হবে? যার মূল লক্ষ্য ছিল যে জলাভূমির যথাযথ ব্যবহারকে উৎসাহিত করা, মানে জলাভূমিগুলোকে ঠিকঠাকভাবে ব্যবহার করতে হবে, এবং এই জীব বৈচিত্র্য বা জৈব বৈচিত্র্য, কার্বন স্টক, ইকো ট্যুরিজম বৃদ্ধির মাধ্যমে স্থানীয় সম্প্রদায়ের আয় বাড়ানো। তো ইকো ট্যুরিজম বা মানে নর্মালি একটা ট্যুরিজম কেন্দ্র তৈরি করে সেখানকার মানুষজনের আয় বাড়ানো, এটি এই অমৃত ধরোহর স্কিমে ছিল। তো এটি বলা হচ্ছে যে 2023 সালে যেহেতু কোশ্চেনটা এসছে, তো পরবর্তী কোন বছরে এটি কার্যকর করা হবে বা কত বছরে এটি কার্যকর করা হবে বলে ঘোষণা করা হয়েছিল? তো এখানে সঠিক উত্তর হবে 3 বছরে, পরবর্তী 3 বছরে এটি কার্যকর করার কথা ঘোষণা করা হয়েছিল।